আজকের লাইভ ক্লাসে। তো আজকে হচ্ছে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 হাইটের উপরে। এটা হচ্ছে আমাদের আইটি লাইভ ক্লাস, যার টপিক ক্যাপশন দেখে আমরা বুঝতে পারছি টপিক হচ্ছে কি। টপিক হচ্ছে মেইনলি আমাদের হাইটার বাহ্যিক গঠন এবং অন্তর্গঠন। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম এপিডার্মিস এই শব্দটা। তো ওইটা দিয়ে আমরা আজকে শুরু করব। তো সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। আর আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকি না থাকি আলহামদুলিল্লাহ। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমি ক্লাসটা শুরু করে দিব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওকে, উপর অঙ্কটুকু দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। সো আমি কমেন্ট আজকে দেখতে পাবো না। সো আমাকে যে কমেন্টটা দেখতে হবে, কারণ এইটার মধ্যেও একটু আগে লাইভ ক্লাস করলাম, এটার মধ্যে চার্জ নেই। সো আমরা কি করব, একটু জাস্ট ক্লাসটার মধ্যে মনোযোগ দিব। আমি কমেন্টটা আজকে তেমন দেখতে পারবো না, আমাকে যে তারপর কমেন্টটা চেক করতে হবে। সো আমরা ক্লাসটা এখনই শুরু করব, একটু ওয়েট করি আমরা। তো যাই হোক, আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমি দেরি না করে ক্লাসটা শুরু করি। তো এখানে ফার্স্টে কি লেখা আছে, প্রথমেই লেখা আছে পেশি আবরণী সম্পর্কে। তো জিনিসটা কি, আমি উপরে লেখাটুকু দেখা যাচ্ছে না, যতটুকু দেখলাম আমি এটাকে একটু নিচে লিখি। তো প্রথমে আমরা সবাই হেডলাইন দিব। আমরা সবাই প্রথমে হেডলাইন দিব এপিডার্মিস লিখে, অর্থাৎ বহির্ত্বক। হেডলাইন দিব এপিডার্মিস। আমি এটা আবার মুছে দিব, সাথে সাথে লিখে ফেলেন এপিডার্মিস অর্থাৎ বহির্ত্বক। গত ক্লাসে আমরা পড়ছিলাম না, একটা হাইটার মধ্যে কয়টা স্তর থাকবে? হাইটার মধ্যে মূলত 3টা স্তর থাকবে। একটা এপিডার্মিস, একটা মেসোগ্লিয়া, একটা গ্যাস্ট্রোডার্মিস। ঠিক আছে? সো এই 3টে স্তরের মধ্যে ফার্স্টে আমরা বাইরে যে ত্বকটা আছে অর্থাৎ বহির্ত্বক বা এপিডার্মিস, এটা আমরা প্রথমে স্টাডি করব। ওকে, হেডলাইন সবাই দিয়ে দিয়েছেন আশা করছি। তো এই যে এপিডার্মিস, এটার মধ্যে মূলত কয়টা কোষ থাকবে? এখানে মূলত 7টা কোষ থাকে। তো 7টা কোষ কি কি? পেশি আবরণী কোষ। একটা পেশি আবরণী কোষ, একটা পেশি আবরণী কোষ। এখানে লিখি আমি পেশি আবরণী কোষ। তো আমি হতে পারে যারা আগে ক্লাসে একটু আগে যেটা হয়েছিল দেখেছেন এবং এটাও দেখছেন, আজকে একটু এলোমেলো হচ্ছে এবং গত ক্লাসটা আমি করাইনি। এই সব কিছুর পেছনে আমি কারণটা একটু বলি। সেটা প্রথম কথা, আমি নিজেও অসুস্থ, আর আমার ফ্যামিলিতে আমার মা নিজেও অসুস্থ, আমার আম্মু অসুস্থ, যার কারণে সবকিছু এলোমেলো হয়ে আছে। তো তো এই জন্য আজকে এই 2 দিন, এই সপ্তাহে একটু এরকম হবে। তা আমি তারপরেও চেষ্টা করেছি যাতে আপনাদের কোনো দিক থেকে যেন কমতি না হয়। আমি সব দিক থেকে চেষ্টা করছি। ঠিক আছে? কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাড়াহুড়ো করে বুঝাচ্ছি। তো যাই হোক, তারপর আমি আশা করব ক্লাসটা সম্পূর্ণ বুঝার মতোই হবে। তো দেখি, তো পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষের মধ্যে প্রথমে একটা কথা বলে রাখি, পেশি আবরণী কোষ বলতে আমরা কি বুঝি। এইটা মূলত আমাদের মেসোগ্লিয়া, আমাদের না, হাইড্রা মেসোগ্লিয়া, মানে মাঝের অংশটুকু। তো এটার ভেতরে থাকবে গ্যাস্ট্রোডার্মিস, উপরে থাকবে এপিডার্মিস। এইবার এই এপিডার্মিসের মধ্যে কয়টা কোষ থাকবে বললাম? 7টা কোষ থাকবে। 7 ধরনের কোষ থাকে। 7টা কোষ না, 7 ধরনের কোষ। একটা কোষকে বলা হয় পেশি আবরণী কোষ, একটাকে বলা হয় ইন্টারস্টেশিয়াল কোষ, একটাকে বলা হয় সংবেদী কোষ, একটা স্নায়ু কোষ, তারপর গ্রন্থি কোষ, জনন কোষ, এবং তারপরে নিডোসাইট। তো এই 7 ধরনের কোষ সম্পর্কে আমি একটু বলবো। এই সবগুলো লেখা আপনারা লিখবেন। আগে চিত্রটার দিকে একটু মনোযোগ দেন। ঠিক আছে? চিত্রটার দিকে একটু মনোযোগ দেন, আমি লেখার জন্য আলাদা করে টাইম দিব।
একটু বলি। তো আমি একটু অন্য কালার ইউজ করে দেখাই জিনিসটা। সেটা হচ্ছে এইখানে মূলত কিছু কোষ আছে যারা দেখতে এরকম, বাইরে থেকে হচ্ছে যারা চওড়া। এই দাগটা দেওয়ার মানে হচ্ছে দাগের উপরে অর্থাৎ বাইরে থেকে দেখতে ওরা চওড়া, ভেতর থেকে দেখতে ওরা চাপা। তো চাপা কেন? অর্থাৎ এই পুরো জিনিসটা হচ্ছে এরকম প্রেসার, ভিতর থেকে দেখতে মানে সেটা প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। বাইরের যে স্তরটা পেশি আবরণী কোষে দেখে মনে হয় যেন ভিতর থেকে প্রেসার বা চাপ দেওয়া হচ্ছে, তাই বলা হচ্ছে ভেতরে হচ্ছে চাপা আর বাইরে থেকে হচ্ছে চওড়া। তাহলে প্রথমে আপনারা যে লাইনটা লিখবেন সেটা হচ্ছে যে এপিডার্মিসের যে অংশটুকু থাকে, এখানে মূলত 7 ধরনের কোষ থাকে। এই 7 ধরনের কোষের মধ্যে প্রথম কোষটা হচ্ছে পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষের মধ্যে দেখতে গেলে বাইরে থেকে সে হচ্ছে চওড়া, ভেতর থেকে চাপা। তারপরে কথায় আসি, এই যে বাইরে থেকে চওড়া এবং ভেতর থেকে চাপা এই একটা কোষ পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষগুলো একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় থাকে। একটা আরেকটার সাথে কিভাবে থাকবে? যুক্ত অবস্থায় থাকবে। এরকম ভাবে যুক্ত থাকবে। এরকম ভাবে কি থাকবে? যুক্ত থাকবে। এরকম ভাবে হচ্ছে যুক্ত থাকবে। যখন এরা যুক্ত থাকছে তখন এইখানে বাইরে থেকে একটা আবরণ তৈরি করে। বাইরে থেকে একটা কি তৈরি করে? আবরণ তৈরি করে। এই আবরণকে বলা হয় হচ্ছে কিউটিকল। এই আবরণকে বলা হয় কি? কিউটিকল। কিউটিকলে আবৃত অবস্থায় থাকে এই পেশি আবরণী কোষগুলো। এই পেশি আবরণী কোষের ভিতরে আর কি কি থাকবে? এগুলোর ভিতরে থাকবে এরকম সাইটোপ্লাজম। দেখেন এখানে আমি সি লিখে রেখেছি, সি তে হচ্ছে সাইটোপ্লাজম। তো আমি জাস্ট একটু সংক্ষিপ্ত আকারে লিখেছি, আপনারা এগুলোকে হচ্ছে একটু ব্যাখ্যা করে লিখবেন। তো জিনিসটা আপনারা এভাবেও লিখতে পারেন, যাতে আমি যেভাবে ব্যাখ্যা করে বুঝাচ্ছি সহজে বুঝাচ্ছি, আপনি এভাবে সহজে মনে রাখতে পারেন। এভাবে একটা দাগ দিবেন, উপরে লিখবেন চওড়া, নিচে লিখবেন চাপা, প্লাস দিয়ে লিখবেন সাইটোপ্লাজম, প্লাস দিয়ে লিখবেন মিউকাস। এখন মিউকাস জিনিসটা কি? মিউকাস, এই মিউকাস গুলো থাকবে হচ্ছে এরকম ছোট ছোট কিছু মিউকাস অংশ থাকবে। এই মিউকাস গুলো কি করে? ক্ষরণ করে। কি ক্ষরণ করে? এক ধরনের রস বলা যেতে পারে। সো মিউকাস যে ক্ষরণটা নিঃসরণ করছে, সেই ক্ষরণটা অ্যাকচুয়ালি কি করে? এই পেশি আবরণীটাকে পিচ্ছিল করে। পেশি আবরণীকে কি করে? পিচ্ছিল করে। তো যখন এই পেশি আবরণীকে পিচ্ছিল করবে, এই পেশি আবরণীটা কোথায় আছে? এই হাইড্রার বহিঃত্বকে আছে বা এপিডার্মিসে আছে। তো বহিঃত্বকে থাকা এই পেশি আবরণীগুলো যদি পিচ্ছিল হয়ে যায়, বাইরের ত্বকের মধ্যে পেশি আবরণীগুলো যদি পিচ্ছিল হয়ে যায়, তাহলে তার চলতে সহযোগিতা হবে। সে যখন কিছু একটা খাবে তখন তার যে খাওয়ার জন্য তার যে নিঃসরণটা দরকার, সেটা আসলে তার বাইরের ত্বকের মধ্যেই থাকবে। তাহলে সেখানে পিচ্ছিল হয়ে গেলে খাবারটা সে খুব সহজেই গিলতে পারবে বা সে খুব সহজে সেটা খেতে পারবে। তাহলে এখানে মিউকাস নামের একটা অংশ থাকে, মিউকাস। এই মিউকাসের কাজ কি? সে হচ্ছে তার বাইরের পেশি আবরণটাকে বা বহিঃত্বকে পিচ্ছিল করবে, অথবা তার খাদ্য গ্রহণে বা চলাচলে তাকে সাহায্য করবে। তারপরে জিনিস লেখা, এই যে মায়োনিন নির্মিত দুইটা পেশি প্রবর্ধন থাকে। কি বললাম? মায়োনিন নির্মিত দুইটা পেশি প্রবর্ধন। এই জিনিসটা অনেকের কাছে ক্লিয়ার না। কখনো কেউ কি আপনাকে বলেছে? এখনো পর্যন্ত হাইড্রা কিন্তু কোথাও না কোথাও আপনি ক্লাস করেছেন। আমার একটা প্রশ্ন সবার কাছে, সেটা হচ্ছে মায়োনিন, এই মায়োনিন জিনিসটা সম্পর্কে কি কেউ আপনাকে বলেছে? বলেছে যে মায়োনিন এই যেভাবে একটা জিনিস দেখিয়েছে, বলেছে এটা হচ্ছে মায়োনিন নির্মিত পেশি প্রবর্ধক। এই একটা পেশি প্রবর্ধক, এই একটা পেশি প্রবর্ধক। তা আপনি কি কখনো জেনেছেন এখানে পেশি প্রবর্ধক বলতে বোঝাচ্ছে এগুলোকে? এই পেশি প্রবর্ধক গুলো কি করে? একটা পেশি আবরণী থেকে আরেকটা পেশি আবরণীর সাথে যুক্ত হয়ে যায় এইভাবে। কিন্তু এগুলো কি দ্বারা নির্মিত? বলে হচ্ছে মায়োনিন দ্বারা নির্মিত। এখন মায়োনিন জিনিসটা কি? মায়োনিন জিনিসটা কি? মায়োনিন জিনিসটা হচ্ছে এমন একটা অংশ, যে অংশটুকু কি করবে? যে অংশটুকু মূলত নরম, যে অংশটুকু মূলত কি? নরম, স্থিতিস্থাপক বলা যেতে পারে। এই নরম অংশগুলো কি করে? এই নরম মায়োনিন তন্তুগুলো কি করে? মায়োনিন তন্তুগুলো মূলত আমার
এই যে হাতটা যখন আমি এরকম রাখছি তখন এই অংশটুকু প্রসারিত, এই অংশটুকু প্রসারিত, তাই না? যখন আমি এই অংশটুকু এইরকম করব, এটা সংকুচিত হয়ে গেছে, এটা প্রসারিত হয়ে গেছে। যখন হাইড্রা চলাচল করে, আমরা যারা একটু আগে পড়ে এসেছি তারা কিন্তু বলতে পারবো হাইড্রা চলে হচ্ছে এরকম ভাবে, তাই না? তো সে যখন চলছে তখন তার এই উপরের বহিঃত্বকটা কিন্তু কি হচ্ছে, এরকম প্রসারিত হয়ে যাচ্ছে এবং নিচের অংশটুকু সংকুচিত হয়ে যাচ্ছে। এন্ড এই প্রসারিত হওয়ার জন্য তার যেই একটা তন্তু দরকার, সেই তন্তুটা অ্যাকচুয়ালি মায়োনিম। তো মায়োনিম এর সংজ্ঞা জিজ্ঞেস করলে আমরা কি বলবো? যে তন্তু নরম এবং স্থিতিস্থাপক, যা কোনো একটা প্রাণীর দেহকে সংকুচিত এবং প্রসারিত করতে সাহায্য করে, তাকে মায়োনিম তন্তু বলে। এই মায়োনিম তন্তু দ্বারা এই পেশি প্রবর্ধন গুলো তৈরি হয়। পেশি প্রবর্ধন, যে পেশি প্রবর্ধন গুলো হাইড্রাকে চলাচলে সাহায্য করে, দিগবাজি দিয়ে সে চলাচল করে, ঠিক আছে? তো এই চলাচল গুলো আমরা পড়বো, যখন হাইড্রার চলন পড়বো তখন আমরা বুঝতে পারবো। এইবার কথায় আসি। এই যে এখানে একটা অংশ দেখতে পাচ্ছি, দুইটা পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষগুলোর মধ্যে এখানে কিছু গোল গোল অংশ থাকবে। এই গোলাকার কোষগুলোকে বলা হয় ইন্টারস্টেশিয়াল কোষ। তাহলে এটা বলে রাখি, এই পেশি আবরণী কোষ এগুলো কোথায় থাকবে? এগুলো থাকবে হচ্ছে কোষিকায়। প্রশ্ন করে পেশি আবরণী কোষের অবস্থান কোথায়? এখানে এই জিনিসগুলো লেখার পর লিখবো সাইটোপ্লাজম থাকবে, মিউকাস থাকবে এবং এখানে গহ্বরও থাকে, এখানে গহ্বরও থাকে। তারপর মায়োনিম নির্মিত দুইটি পেশি প্রবর্ধন থাকে। তারপর লিখবো এই পেশি আবরণী কোষগুলোর অবস্থান কোথায়? এগুলোর অবস্থান কোষিকায়। এগুলোর অবস্থান কোথায়? কোষিকায়। এগুলোর অবস্থান নিডোব্লাস্টে। নিডোব্লাস্ট জিনিসটা হচ্ছে যেখানে সে একটা সূত্রককে গুটিয়ে রাখে, সেই সূত্রকটা বের হওয়ার পরে খাদ্য গ্রহণ করে। একটু পরে বলতেছি এটা। তাহলে এটার অবস্থান কোথায় কোথায়? কোষিকায় এবং নিডোব্লাস্টে। এবার আসি ইন্টারস্টেশিয়াল কোষ। এই ইন্টারস্টেশিয়াল কোষ হচ্ছে এগুলো দুইটা পেশি প্রবর্ধকের পেশি আবরণী কোষের মাঝখানে সরু জায়গাটুকুর মধ্যে, এই অল্প জায়গাটুকুর মধ্যে যে কোষগুলো থাকে গোলাকার, এগুলোকে বলা হয় ইন্টারস্টেশিয়াল কোষ। এই ইন্টারস্টেশিয়াল কোষগুলোর কাজ কি? এগুলোর আগে একটু বলি যে পেশি আবরণীর কাজ কি। পেশি আবরণী কোষের অবস্থান লেখার পর লিখবো এর কাজ। এর কাজ হচ্ছে বাইরে থেকে কি করা? একটা প্রাণীর দেহকে রক্ষা করা। প্রাণীর দেহকে রক্ষা করা হচ্ছে পেশি আবরণীর কাজ, এবং চলাচলে রক্ষা করা হচ্ছে পেশি আবরণীর কাজ। কিভাবে চলাচলে রক্ষা করছে? চলাচলে তাকে সাহায্য করছে মিউকাস, ক্ষরণের মাধ্যমে গাটাকে পিচ্ছিল করছে। আবার এই পেশি প্রবর্ধন গুলো যখন কাজ করবে এখানে নরম অংশগুলো, তখনই কিন্তু সে চলাচল করতে পারবে। তাহলে পেশি আবরণীর কাজ কি? পেশি আবরণী কোষের কাজ হচ্ছে তার চলাচলে সাহায্য করা এবং কি করা? তাকে বাইরে থেকে কোনো কিছু যেন আঘাত করতে না পারে সেজন্য তাকে সাহায্য করা। তাহলে এখানে আমরা কাজের মধ্যে লিখে ফেলবো বাইরে থেকে বাহ্যিক কোনো প্রভাব থেকে রক্ষা করা, এবং 2 নম্বর আমরা লিখবো চলাচলে তাকে সাহায্য করা। এবার ইন্টারস্টেশিয়াল কোষ যেগুলো, সেগুলোর ব্যাখ্যায় আসি। এগুলোর অবস্থান কোথায় সেটা আগে একটু বলি। ইন্টারস্টেশিয়াল কোষ কি? আমি তো বললামই যে দুইটা পেশি আবরণী কোষের মাঝখানে যে অংশগুলো থাকে গোলাকার, এগুলোকে বলা হয় ইন্টারস্টেশিয়াল কোষ। এদের অবস্থান লিখবো, অবস্থান হেডলাইন দিয়ে লিখবো এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। এন্ডোপ্লাজমিক জালিকা বা রেটিকুলাম, সংক্ষিপ্তভাবে মনে রাখবো AR, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে R, তারপর হচ্ছে M, এন্ড তারপর হচ্ছে N। তাহলে একদম সংক্ষিপ্তভাবে মনে রাখবো কিভাবে, যে ইন্টারস্টেশিয়াল কোষ কোথায় কোথায় থাকে? AR, R, M, N। আচ্ছা, আমার লাইফ আছে ঠিকঠাক মতো আছে? আমি কারো কমেন্টই চেক করছি না আসলে। সবাই একটু আমাকে কমেন্ট করে যান, আমি আসলে কানেক্টেড থাকতে পারছি না। কমেন্ট পড়তে হলে আমাকে এখানে আসতে হচ্ছে। সো একটু আমাকে বলেন যে কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে না তো? নমনীয় ও সংকোচন প্রসারণশীল তন্তু, ভেরি গুড।
কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে না তো? আমি এখন একটু কমেন্টের সাথে কানেক্টেড, একটু আমাকে এখন কমেন্ট করে একটু জানান যে সব কিছু ঠিকঠাক আছে কি না। ওকে, নো প্রবলেম বলছে, ঠিক আছে। আমি আমার ক্লাসে কন্টিনিউ করি। আচ্ছা, এখানে আসি। ইন্টারস্টেশিয়াল কোষগুলোর অবস্থান হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বা এন্ডোপ্লাজমিক জালিকায়, রাইবোজোমে, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসে। মাইটোকন্ড্রিয়া আমি এখানে পুরোটা লিখিনি জায়গার কারণে। আচ্ছা, এবার কথায় আসি, এগুলোর কাজ কি? অবস্থান লেখার পর লিখবো হচ্ছে কাজ। ইন্টারস্টেশিয়াল কোষের কাজ হচ্ছে, এদের কাজ হচ্ছে কি করা, যখন এখানে এপিডার্মিসের মধ্যে বা বহিঃত্বকের মধ্যে কোনো একটা কোষের অভাব দেখা যাবে, কোনো একটা কোষের কি দেখা যাবে, অভাব দেখা যাবে, তখন প্রয়োজন অনুসারে ইন্টারস্টেশিয়াল কোষগুলো কি করবে, নতুন একটা কোষ গঠন করবে। ইন্টারস্টেশিয়াল কোষের একটা আলাদা ধরনের ক্ষমতা আছে, সে অন্য একটা নতুন কোষে পরিণত হতে পারে। যখনই দেখা যাবে যে কোনো একটা কোষের অভাব রয়েছে, সেই কোষটা খুব দরকার এই মুহূর্তে, তখন এই ইন্টারস্টেশিয়াল কোষটা সেই কোষে পরিণত হয়ে যেতে পারবে। তো এগুলো এই জায়গায় জমা অবস্থায় থাকবে, যখনই প্রয়োজন হবে তখনই অন্য একটা কোষে পরিণত হতে পারবে ইন্টারস্টেশিয়াল কোষ। তাহলে ইন্টারস্টেশিয়াল কোষের কাজের মধ্যে লিখব প্রয়োজন অনুসারে অন্য কোষে পরিণত হওয়া। প্রয়োজন অনুসারে অন্য কোষে পরিণত হওয়া কার কাজ? ইন্টারস্টেশিয়াল কোষের কাজ। বুঝতে পারছি? তারপরে কথায় আসি, এই যে ইন্টারস্টেশিয়াল কোষ, এই ইন্টারস্টেশিয়াল কোষের মতো আরো কিছু কোষ দেখা যায় এই পেশি আবরণী কোষের মাঝে। এই পেশি আবরণী কোষের মাঝে আরো কিছু কোষ দেখা যায়, যেই কোষগুলো অ্যাকচুয়ালি তার খাদ্য গ্রহণে সাহায্য করে, যেই কোষগুলো অ্যাকচুয়ালি তার খাদ্য গ্রহণে তাকে সাহায্য করে, সেই কোষগুলো অ্যাকচুয়ালি এই কোষটা, যেটা আমরা সবাই আসলে কম বেশি চিনি, যেটা আমরা সবাই আসলে কম বেশি চিনি, এই কোষের মধ্যে দুইটা লেয়ার থাকে। কয়টা লেয়ার থাকে? দুইটা স্তর থাকে। এই যে একটা কোষ দেখাচ্ছি, এই কোষটাকে আমরা বলি হচ্ছে নিডোসাইট। কি বলি? নিডোসাইট। এই নিডোসাইটের ভিতরে, এই নিডোসাইটের ভিতরে এইখানে একটা কি থাকবে? একটা ঢাকনা থাকবে। এগুলো সবগুলো আমি একটু একটু বলছি। সো নিডোসাইটের মধ্যে কয়টা স্তর থাকবে আমরা ব্যাখ্যার মধ্যে লিখবো। নিডোসাইটের মধ্যে দুইটা স্তর থাকে। একটা স্তর তো বাইরে থেকে পুরোটাকে ঢেকে রাখবে, একটা স্তর বাইরে থেকে কি করবে? পুরোটাকে ঢেকে রাখবে। ভিতরে যে স্তরটা থাকবে সেখানে থাকবে হচ্ছে কি? সেখানে থাকবে হচ্ছে একটা সূত্রক। নিডোব্লাস্ট নামক একটা অংশ, পুরো অংশটুকুর মধ্যে থাকবে একটা সূত্রক, যেই সূত্রকটা বাইরে বের হবে। এবং এবং এই সূত্রকটার কাজ কি? এই সূত্রকের কাজ হচ্ছে শিকার করা বা তার খাদ্যকে গ্রহণ করা। সূত্রকটা যখন বের হবে, সূত্রকটা যখন বের হবে তখন এর মধ্যে আমরা তিনটা অংশ দেখতে পাই, যেগুলোকে আমরা বলি হচ্ছে বার্ব। কি বলি? বার্ব বলি। তাহলে এই সূত্রকের মধ্যে তিনটি বড় বার্ব থাকবে, তিনটি বড় কি থাকবে? বার্ব থাকবে। তো এক নাম্বার পয়েন্ট হচ্ছে এই নিডোসাইটের মধ্যে স্তর কয়টা? দুইটা স্তর থাকবে, দুইটা। এবং এই বাইরের স্তরটা কি করে? নিডোব্লাস্টকে ঢেকে রাখবে। এবং নিডোব্লাস্টের ভিতরে থাকবে হচ্ছে মেইনলি আমাদের একটা সূত্রক, হাইড্রা, যে সূত্রকের মাধ্যমে খাদ্যকে গ্রহণ করবে অথবা কোনো কিছু থেকে শিকার করবে, সেটাকে বলছি আমরা একটা সূত্র। সেই সূত্রকে যখন সে বের করে, বাইরে বের করবে, কেন বের করবে, কখন বের করবে, আমরা একদম ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যে সেখানে কি থাকবে? রিসেপ্টর কাজ করবে। যে রিসেপ্টর তাকে উদ্দীপনা দিবে। কি করবে? তাকে উদ্দীপনা দিবে। উদ্দীপনা পাওয়ার সাথে সাথে সে সূত্রটাকে বের করবে, এটা বুঝতে পেরে যে নিশ্চয়ই এখন এই পাশ দিয়ে কোন একটা পোকামাকড় বা তার খাদ্য গ্রহণের মতো এরকম কিছু একটা যাচ্ছে, তখনই সে সেটাকে শিকার করবে। আর শিকার করার জন্য সেই সূত্রকটাকে বা এই নিডোসাইটটাকে অনেকভাবে কাজে লাগায়। তার জন্য কাজে লাগানোর জন্য সেখানে 2 নাম্বার পয়েন্ট হচ্ছে তিনটা বড় বার্ব থাকে কাঁটার মতো, যেগুলো দিয়ে সে তার শিকারকে সুন্দর করে ধরে রাখতে পারবে। তারপর কথা হচ্ছে 3 নাম্বার পয়েন্টে আসি। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে এই যে একটা নিডোসাইট দেখতে পাচ্ছি, এই নিডোসাইটের মধ্যে কিছু কি থাকবে? কিছু
নোডিউল থাকবে। নোডিউল কথাটা কি? নোডিউল কথাটা কি? যখন সূত্রকটা বের হচ্ছে, সূত্রকের মধ্যে এরকম কিছু গোল গোল অংশ থাকে, এই গোল গোল অংশগুলোকে বলা হয় নোডিউল। ঠিক আছে, নোডিউল বিশিষ্ট একটা সূত্রক বের হবে। সো আমরা এই 3টা পয়েন্ট এখান থেকে মনে রাখবো, আর কিচ্ছু মনে রাখতে হবে না। তারপরে কথায় আসি, এখানে লেখা আছে স্নায়ু কোষ। স্নায়ু কোষটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে এইখানটাতে। স্নায়ু কোষ থাকে হচ্ছে এইখানটাতে। ঠিক আছে, এই স্নায়ু কোষগুলো পুরো স্তরটা জুড়ে থাকবে। মেসোগ্লিয়ার পার্শ্ব ঘেঁষে একদম নিচে পুরো স্তরটা জুড়ে কে থাকবে? পুরো স্তর জুড়ে থাকবে হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষ থাকবে। ঠিক আছে, তো এই স্নায়ু কোষগুলোর কাজ কি? স্নায়ু কোষগুলোর কাজ কি একটু বলি। আচ্ছা সরি, প্রথমে আমি একটু বলি, স্নায়ু কোষের আগে একটু বলি হচ্ছে সংবেদী কোষের কথা। সংবেদী কোষ, সংবেদী কোষের কথা যদি আসি, সংবেদী কোষটা হচ্ছে সমকোণীয়। এটা হয় হচ্ছে সমকোণীয়, অর্থাৎ এটা মেইনলি কি হবে? দুইটা পেশী আবরণী কোষের মাঝখানে, দুইটা পেশী আবরণী কোষের মাঝখানে, দুইটা পেশী আবরণী কোষের মাঝখানে সমকোণ ভাবে একটা কোষ অবস্থান করে, যাকে আমরা বলি হচ্ছে সংবেদী কোষ। তাহলে সংবেদী কোষের প্রথম কথা, সে সমকোণীয় ভাবে পেশী আবরণী কোষের মাঝখানে অবস্থান করবে। এবং এর অবস্থান কোথায় কোথায় হবে? এর অবস্থান হবে হচ্ছে কোষিকা হাইপোস্টোম। হাইপোস্টোম কোন জায়গাটা মনে আছে? ওই যে আমরা হাইড্রার একদম মুখছিদ্র যেখানে দেখেছিলাম, এখান থেকে তার ইয়াগুলো বের হচ্ছিল, সূত্রগুলো বের হচ্ছিল, মনে আছে? সো এইটা হচ্ছে হাইপোস্টোম, তার যে মুখছিদ্র ছিল, মনে আছে এখন? আচ্ছা, তাহলে কোথায় কোথায় থাকতেছে? তার মুখছিদ্রের মধ্যে থাকতেছে, তার পদতলে থাকতেছে, এবং তার কোষিকার মধ্যে থাকতেছে। অর্থাৎ এই যে এগুলো হচ্ছে কোষিকার অংশগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সংবেদী কোষটা কোথায় কোথায় থাকবে? কোষিকার মধ্যে থাকবে, হাইপোস্টোমে থাকবে, পদতলে থাকবে। এখানে থাকবে হচ্ছে সংবেদী রোম। সংবেদী রোম কোনটা? এটা হচ্ছে সংবেদী রোম, এটা হচ্ছে সংবেদী রোম। আর এই যে সংবেদী কোষটা, সংবেদী কোষের এই উপরের প্রান্তে থাকবে হচ্ছে সংবেদী রোম, নিচের প্রান্তে থাকবে হচ্ছে নোডিউল। নোডিউল বিশিষ্ট তন্তু, যেটা পরবর্তীতে এই স্নায়ু কোষের সাথে যুক্ত হয়ে যায়, যেটা পরবর্তীতে স্নায়ু কোষের সাথে যুক্ত হয়ে যাবে। একটু দেখাই। হ্যাঁ, এই যে জিনিসটা হচ্ছে ঠিক এরকম। এটা কি হবে? এই নোডিউল যুক্ত তন্তুটা কি হবে? এই স্নায়ু কোষের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে কি বললাম? একটা প্রান্ত উপরে, একটা প্রান্ত নিচে। উপরের প্রান্তটা হচ্ছে সংবেদী রোম, যেই রোমটা কি করবে? উদ্দীপনা গ্রহণ করবে, যেই রোমটা উদ্দীপনা গ্রহণ করবে। আর উদ্দীপনা গ্রহণ করার পর এইখান থেকে এই তন্তুর মাধ্যমে, নোডিউলযুক্ত তন্তুর মাধ্যমে স্নায়ু কোষের মধ্যে পাঠিয়ে দিবে। বুঝতে পারছি? তাহলে এখানে আমরা এইটার অবস্থান লিখবো কি? এইগুলো হচ্ছে এর অবস্থান। এর আকৃতি কেমন থাকবে? সমকোণীয় অবস্থা থাকবে। এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে বাইরে থেকে উদ্দীপনা গ্রহণ করে স্নায়ু কোষের কাছে পাঠিয়ে দেওয়া। স্নায়ু কোষের কাজ কি? সেই উদ্দীপনাটাকে দেহের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেওয়া। স্নায়ু কোষগুলো কিভাবে থাকে? স্নায়ু কোষগুলো মেসোগ্লিয়ার ঠিক নিচে থাকে। মেসোগ্লিয়ার ঠিক নিচে থাকে একটা সংবেদী কোষের নোডিউলের সাথে যুক্ত অবস্থায় থাকে, যাতে করে উদ্দীপনাটা স্নায়ু কোষের মধ্যে আসতে পারে। এবং সে কি করবে? পুরো দেহের মধ্যে সংকেতটাকে পাঠিয়ে দিবে, উদ্দীপনাগুলোকে পাঠিয়ে দিবে, এবং সাথে সাথে প্রত্যেকটা রিসেপ্টর অ্যাক্টিভ হয়ে যাবে। প্রত্যেকটা রিসেপ্টর কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তারা প্রতিক্রিয়া দেখাবে। তারপরে কথায় আসি, এখানে হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষের কাজ কি? গ্রন্থি কোষের কাজ, গ্রন্থি মানে হচ্ছে কি? গ্রন্থি মানেই হচ্ছে সেখানে ক্ষরণ হবে। গ্রন্থি মানে ক্ষরণ হওয়া। গ্রন্থি কোষ থেকে ক্ষরণ হওয়ার ফলে সে কি করতে পারবে? সে যে কোনো কিছুটার উপর ভেসে থাকতে পারবে। সেই ক্ষরণ, যে নিঃসরণটা বের হবে, তার মাধ্যমে সে কোনো কিছুটার উপর ভেসে থাকতে পারে। আমরা ইউটিউবে বা যে কোনো একটা ব্রাউজারে আমরা দেখবো, সার্চ করলে দেখতে পাবো
হাইড্রা লিখলে প্রথমে ভিডিও কতগুলো আসবে, যেগুলোর মধ্যে দেখবো হাইড্রাগুলো ভাসছে, রাইট? আমরা হাইড্রাকে নর্মালি কোনো ছবিতে সার্চ করলে দেখবো একেবারে স্ট্যাচু অবস্থা দেখবো, বাট যখন কোনো ভিডিও দেখবো নর্মালি দেখবো এগুলো ভাসছে, মনে হবে বাতাসের মধ্যে ভাসছে। তো এই ভাষার জন্য তাকে কে সাহায্য করে? গ্রন্থিকোষগুলো সাহায্য করে। তাকে চলাচল করতে সাহায্য করে কে? গ্রন্থিকোষ। তাকে ভাষার জন্য সাহায্য করে কে? গ্রন্থিকোষ। এতটুকু এখানে লিখে ফেলবো। তারপর আসি জনন কোষ। জনন কোষ কয়টা? দুইটা। এখানে একটু লিখতে হবে। জনন কোষ কয়টা? জনন কোষ দুইটা। একটা হচ্ছে শুক্রাণু, একটা হচ্ছে ডিম্বাণু। এখানে একটা কথা বলি, আমরা যে হাইড্রা দেখেছিলাম এইখানে কিছু অংশ দেখেছিলাম মুকুল, এই মুকুলগুলো অযৌন জননে কাজ করে, কিন্তু এই শুক্রাণু আর ডিম্বাণু যৌন জননে কাজ করবে, হাইড্রার যৌন জননে কাজ করবে। এবার কথায় আসি, আমি যে কথাগুলো মুখে বলছি সেগুলো কিন্তু খাতায় লেখা থাকতে হবে, এগুলো সব ব্যাখ্যার মধ্যে লিখতে হবে, তাই বলছি। এবার কথায় আসি, এই শুক্রাণু যে অংশটুকু এটা থাকে দুই জায়গায়, সেন্ট্রিওলে থাকবে, এটার অবস্থান আমাদেরকে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করবে, আমি অবস্থান কাজ সবগুলো বলে দিচ্ছি। সো শুক্রাণু থাকবে সেন্ট্রিওলে, আর কোথায়? নিউক্লিয়াসে। আর কোথায়? নিউক্লিয়াসে থাকবে। আর এই যে ডিম্বাণু অংশটুকু এইটা থাকবে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, এই অংশগুলোর মধ্যে। তাহলে এখানে জনন কোষ হিসেবে কাজ করবে শুক্রাণু এবং ডিম্বাণু, যেখানে শুক্রাণু অবস্থান হচ্ছে সেন্ট্রিওল এবং নিউক্লিয়াসে, আর ডিম্বাণুর অবস্থান হচ্ছে রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়াতে। এবার নিউক্লিওসাইড নিয়ে তো আলোচনা করলাম, তাহলে আমাদের যদি কি প্রশ্ন করে আমাদের হাইড্রার যে বহিঃত্বকটা এপিডার্মিস সম্পর্কে, আমরা কি আর কখনো জিনিসগুলো ভুলবো? এখানে কি অনেক কথা বলে ফেলছি, অনেক কিছু কি মনে রাখতে পারবো না, এগুলো একদম ইজি, জাস্ট চিত্রটা আঁকবো, চিত্রের মধ্যে যা যা আছে তাই তাই ব্যাখ্যার মধ্যে। এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু হচ্ছে কমেন্ট করে জানান। আমি জাস্ট 2 মিনিট 1 মিনিট আমি টাইম নিব, আপনারা হচ্ছে একটু তাড়াতাড়ি আমাকে কমেন্ট করে জানান যে অংশটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। রিসেপ্টরটা কি বলতেছি, প্রশ্ন সবগুলো আমি একসাথে নিয়ে যাব, আর কার কার প্রশ্ন আমি বোর্ডে চলে গেলে কিন্তু আর আসবো না। সো যা যা প্রশ্ন আছে সব একসাথে করে ফেলেন, আর যার যা এই টপিকটার মধ্যে যার যা প্রশ্ন আছে একদম কি বলবো, সব প্রশ্ন করেন, সব প্রশ্ন। নোডিওলটা কি আরেকবার বলবো? আচ্ছা ঠিক আছে, তাহলে রিসেপ্টর, নোডিওল। হ্যাঁ, আর কারোর প্রশ্ন থাকলে বলে যান। আর কারোর প্রশ্ন? নোডিওল আর রিসেপ্টর বলতে বলছে, আর কারোর প্রশ্ন আছে? আচ্ছা ওকে, আর কারোর প্রশ্ন নাই? ঠিক আছে। সো আজকে যেহেতু কমেন্টটা চেকও করা হচ্ছে না, আমি পরবর্তী লাইভ ক্লাসের পরে হচ্ছে আবার একটু চেক করে নিব, কারো কোনো প্রশ্ন থাকলে আমি সেটা অ্যান্সার করে দেবো। আচ্ছা এবার একটু বলি রিসেপ্টর জিনিসটা কি? রিসেপ্টর জিনিসটা হচ্ছে এরকম, এরকম। আমরা কোষ রসায়ন যে অধ্যায়টা পড়েছি না, সেখানে পড়েছিলাম তালা চাবির মতো, বা তাই না? তো তালা চাবির মধ্যে একটা সম্পর্ক ছিল, এই শেপটা মিলতে হতো, মানে ওইখানে চাবি ছাড়া, আমরা বলি যে তালাটা চাবি ছাড়া খুলবে না, এখানে হচ্ছে মানে তালাটা চাবিটাকে খুলবে, চাবিটাকে খোলার জন্য তালাটা দরকার, কিন্তু এখানে চাবিটা পরিবর্তন হলেও তালার কোনো পরিবর্তন হয় না। বাট আমরা বাস্তবে দেখি কি, চাবি দিয়ে আমরা তালাটাকে খুলি, তালার পরিবর্তন হয়, বাট চাবির কোনো পরিবর্তন হয় না। এখানে উল্টো জিনিসটা হতো কোষ রসায়নে, মনে আছে? তো ওই পার্টটা হচ্ছে এই জিনিসটা। সো রিসেপ্টর জিনিসটা হচ্ছে এরকম, আমাদের দেহ বলি, একটা প্রাণীর দেহ বলি, একটা অংশ থাকে, একটা আলাদা অংশের জন্য একটা আলাদা অংশ থাকে, মানে আমার দেহের এই যে অংশটুকু, এটার জন্য আলাদা একটা রিসেপ্টর থাকবে। রিসেপ্টর জিনিসটা হচ্ছে কি, বাইরে থেকে একটা উদ্দীপনা গ্রহণ করার জন্য আলাদা আলাদা অংশ থাকে বা পার্ট থাকে, সব পার্ট কিন্তু সবকিছুর উদ্দীপনা নেয় না। ঠিক আছে, আমি একটু বলি, আমার উদ্দীপনা যদি বলে
আমাকে মশা কামড়াচ্ছে, এটা হচ্ছে একটা রিসেপ্টর কাজ করবে। যদি আমাকে বলে যে আমাকে এখন কেউ ডাকছে, এই জিনিসটা আমাকে যে উদ্দীপনা দিচ্ছে, তার জন্য একটা আলাদা রিসেপ্টর কাজ করে। ঠিক আছে, আমি কানে শুনলাম, সাথে সাথে চলে গেলাম, আমি বুঝতে পারলাম ক্যামেরার দিকে তাকাতে হবে, সাথে সাথে তাকিয়ে ফেললাম। এইগুলো ঘটানোর জন্য একটা রিসেপ্টর রয়েছে, যেখানে উদ্দীপনাগুলো এসে একটা করে বসতে থাকবে, এন্ড সাথে সাথে পুরো দেহের মধ্যে ছড়িয়ে যাবে, যেখানে যাওয়া দরকার সেখানে যাবে, এন্ড সাথে সাথে আমরা একটা প্রতিক্রিয়া দেখাবো। রিসেপ্টর জিনিসটা কি বোঝা গেছে? একটা স্থান যেখানে উদ্দীপনাটা আসবে এবং সেখানে সেই অংশটুকুই গ্রহণ করতে পারবে উদ্দীপনাটা, আর কোনো অংশই গ্রহণ করতে পারবে না। আশা করি বুঝতে পারবে। এবার সেই নোডিউল জিনিসটা কি? নোডিউল জিনিসটা হচ্ছে এরকম গোলাকার কিছু অংশ, যেটা কি না রিসেপ্টর থেকে আসা উদ্দীপনাটাকে জমা রাখতে পারে। সে পুরো একটা রাস্তা হেঁটে আসলো, মনে করলাম আমি হচ্ছে একটা জায়গায় যাব, যাওয়ার সময় আমি কিছু নিয়ে যাব। এমন যদি হয়, আমি নিয়ে যেতে যেতে মনে করলাম একটা কিছু আমার ব্যাগের মধ্যে আছে, নিয়ে যেতে যেতে ব্যাগটা হচ্ছে ফুটা এবং আস্তে আস্তে সব জিনিস পড়ে যাচ্ছে, আমি যেতে যেতে দেখলাম খালি প্যাকেটটা নিয়ে গেলাম এবং ওই মানুষটা হাসলো। ঠিক আছে, তো জিনিসটা হচ্ছে এরকম। নোডিউল জিনিসটা হচ্ছে একটা গোলাকার একটা অংশ, যে গোলাকার অংশটুকু উদ্দীপনাটাকে বহন করতে পারবে, এন্ড সে তার মধ্যে জমা রাখবে উদ্দীপনাটা। যখনই প্রয়োজন হবে ঠিক তখনই সে কাজ করবে। কিভাবে? সূত্রকের মধ্যে দিয়ে রিসেপ্টর থেকে আসা উদ্দীপনাটাকে আস্তে আস্তে এই স্নায়ু কোষের মধ্যে পাঠিয়ে দিবে, তারপর স্নায়ু কোষ পুরো দেহের মধ্যে সেটা ছড়িয়ে দিবে। তাহলে নোডিউল জিনিসটা হচ্ছে একটা গোলাকার অংশ, যেটা কিনা উদ্দীপনাকে জমা রাখতে পারে। ঠিক আছে, যেটা উদ্দীপনাকে জমা রাখতে পারে। এন্ড এই নোডিউল গুলো দুইটা জায়গায় থাকবে, একটা হচ্ছে নিডোব্লাস্টের মধ্যে, এই অংশটুকুর মধ্যে থাকবে, এবং এটা থাকবে হচ্ছে সংবেদী কোষের মধ্যে। বুঝতে পারছি তো? কয়টা বাজে? তো আমরা কি আজকে না, পসিবল না আসলে। এপিডার্মিসের পরে যদি আমি গ্যাস্ট্রোডার্মিস স্টার্ট করি, এখন আসলে পসিবল না। তো যাই হোক, এই অংশটুকু আমরা পরবর্তী ক্লাস, অর্থাৎ পরের সপ্তাহে সোমবার আমরা আলোচনা করব। তো এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে একটু আমাকে কমেন্ট করে জানান, আমি একটু কমেন্টটা চেক করি। এবার তো কারো কোনো প্রবলেম নাই, খুব সুন্দর বুঝতে পারছে। ইন্টারস্টেশিয়ালটা সম্ভব কি বললো, সম্ভবত কোথায় থাকবে বুঝতে পারলাম না। ইন্টারস্টেশিয়াল কোথায় থাকবে? ইন্টারস্টেশিয়াল থাকবে পেশি আবরণীর মাঝখানে। পেশি আবরণীর মাঝখানে থাকবে হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ। ইন্টারস্টেশিয়াল কোষের অবস্থান পেশি আবরণীর মধ্যে তো থাকবেই। এবং একটা জিনিস বলে রাখি যে এই যে কোষ, যে অংশটুকু, এই কোষটা থাকবে হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে, হাইড্রার এন্ডোপ্লাজমিক জালিকার মধ্যে, এবং রাইবোজোমে, মাইটোকন্ড্রিয়া এবং নিউক্লিয়াসে লেখা আছে তো সবটা। আচ্ছা, কোনো সমস্যা নেই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, কারো কোনো সমস্যা নেই। তো আমাদের আজকে, তাহলে আমি একটু সামারি করে দিই জিনিসটা। সেটা হচ্ছে যে আমাদের একটা হাইড্রার মধ্যে তিনটা স্তর থাকবে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, একটা হচ্ছে মেসোগ্লিয়া। তো মূলত এপিডার্মিসের মধ্যে 7 ধরনের কোষ থাকে। 7 ধরনের কোষের মধ্যে একটা হচ্ছে পেশি আবরণী কোষ, একটা হচ্ছে ইন্টারস্টেশিয়াল কোষ, একটা হচ্ছে সংবেদী কোষ, একটা হচ্ছে স্নায়ু কোষ, একটা হচ্ছে গ্রন্থি, এবং একটা হচ্ছে জনন আর নিউরোসাইট। এখানে নিউরোসাইট নিয়ে অনেক ব্যাখ্যা আছে, নিউরোসাইডের আরো অনেক আলোচনা আছে, যেগুলো আমরা পরবর্তীতে জানবো। মানে সূত্রকটা কত ধরনের হতে পারে, এখানে হচ্ছে আরো কি কি ধরনের হতে পারে, সূত্রকটা কাঁটাযুক্ত হতে পারে, বিষাক্ত হতে পারে, আরো অনেক রকম হতে পারে। সো এটার অনেক ব্যাখ্যা আছে। তো এখানে আমরা মূলত এই যে পার্টটুকু পড়লাম, এখানে আমি আশা করব এখান থেকে আর কিছু লাগবে না। এই অংশগুলো পারলেই হচ্ছে হবে, যে এগুলোর অবস্থান কোথায়, এন্ড এগুলো আকৃতি কেমন, এগুলো কোথায় অবস্থান করবে, এই এই জিনিসগুলো, ঠিক আছে, এগুলোর কাজ কি, এই জিনিসগুলো মনে রাখলে হচ্ছে চলবে। তাহলে আজকে আলোচনা আমরা এই পর্যন্ত রাখি। পরবর্তী ক্লাস হবে হচ্ছে আমাদের আগামী সপ্তাহের সোমবার, ঠিক রাত 9টা থেকে 10টা পর্যন্ত। আজকে ক্লাস একটু সংক্ষিপ্ত ছিল, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকবে। দোয়া করবেন আমার জন্য, যেন আমি সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকতে পারে, এবং আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।